মানুষের মনের সুপ্ত বাসনা যখন কালের নিয়মে বাস্তবে রূপ নেয়, তখন জন্ম হয় অপরাধে। নিপাট ভালো মানুষের চোখের অন্তরালে যে কুটিল নৃশংস রূপটি লুকিয়ে থাকে, তা সর্বসমক্ষে উপস্থাপন করে সত্য সন্ধানে। শুধু তাই কেন, বহু প্রাচীন নথিকে প্রাচীনত্বের খোলস থেকে উন্মুক্ত করে সত্য সন্ধানে। আজ আমরা এমনই এক অন্ধকারের মধ্যে দিয়ে সত্যের আলোয় আলোকিত হব। স্বাগতম সত্য সন্ধানী ডায়েরিতে সিজন 1। ট্রেনটা যখন ভুবনেশ্বর ছেড়ে ধীরে ধীরে উপকূলের নোনা হাওয়া পিছনে ফেলে ভিতরের দিকে ঢুকছিল, তখন জানলার বাইরের দৃশ্য যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। প্রথমে ছিল নারকেল গাছের সারি, তারপর ধান ক্ষেত, তারপর শাল সেগুনের জঙ্গল। মাঝে মাঝে লাল মাটির ঢিবি যেন বহু পুরনো আগ্নেয়গিরির ঘুমন্ত ছাই। আমি অরণ্য জানলার পাশে বসেছিলাম। আমার হাঁটুর উপর ছড়িয়েছিল একটা পুরনো কাগজের ম্যাপ। কাগজটা হলদেট, কোনগুলো ছেঁড়া, কিন্তু মাঝখানের কালো কালি দিয়ে আঁকা চিহ্নগুলো স্পষ্ট। আমার বিপরীতে বসেছিল অভিলাষ। ওর মুখটা সবসময় যেমন শান্ত থাকে, আজ তেমন নয়। ও বারবার আমার হাঁটুর উপর রাখা ম্যাপটার দিকে তাকাচ্ছিল। আমাদের ব্যাগের ভিতরে একটা জিনিস আলাদা করে রাখা, কালো কাপড়ে মোড়া একটা ছোট্ট শিব মূর্তি। আমি ফিসফিস করে বললাম, তুমি কি মনে করো এটা সত্যি সেই মূর্তি? অভিলাষ একটু থেমে বলল, মূর্তিটা সত্যি কিনা সেটা বড় কথা নয় অরণ্য, প্রশ্নটা হলো এটাকে কেন লুকিয়ে রাখা হয়েছিল এতদিন। এখানে বলে রাখি, আমাদের সঙ্গে এবার দুজন নতুন সঙ্গী। একজন ঈশান মহাপাত্র, ওড়িশায় ইতিহাস নিয়ে পিএইচডি করেছেন। বর্গী আক্রমণ আর আলিবর্দী খাঁর প্রশাসন নিয়ে ওর গবেষণা। আরেকজন মাধুরী নায়েক, গ্রাম্য মন্দিরের লেকচারার আর প্রত্নতত্ত্বে পারদর্শী। চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ঠিক তখনই পাশের সিট থেকে ঈশানের কণ্ঠ ভেসে এলো, কারণ এই মূর্তিটা একটা ধর্মীয় প্রতীক নয়, এটা একটা চাবি। আমরা দুজনেই তাকালাম। ঈশান ম্যাপের দিকে তাকিয়ে বলল, এই চিহ্নটা দেখেছেন? এটা শুধু একটা খুলি নয়, এটা বর্গীদের চিহ্ন ছিল। আর এই শিবমূর্তি, এটা সাধারণ শিবমূর্তি নয়, এটা ভৈরব রূপ। আমি অবাক হয়ে বললাম, তুমি এত নিশ্চিত কিভাবে? মাধুরী শান্তভাবে উত্তর দিল, কারণ এই ধরনের মূর্তি সাধারণত গুপ্তকক্ষ বা তন্ত্রমণ্ডপের প্রবেশদ্বারে রাখা হয়। ট্রেন তখন জঙ্গলের ভিতর ঢুকে গেছে। বাইরে সন্ধ্যা নামছে। অভিলাষ হালকা হাসল। তার মানে আমাদের গন্তব্য ঠিকই দিকে। ঈশান বলল, হ্যাঁ, নীলকণ্ঠপুর। গ্রামটার নাম নীলকণ্ঠপুর। এটা এত ছোট যে কোনো আধুনিক মানচিত্রে প্রায় নেই। জঙ্গলের শেষ প্রান্তে লাল মাটির ডিপির উপর দাঁড়িয়ে আছে একটা কালো পাথরের মন্দির, ভৈরবেশ্বর। গ্রামের লোকেরা সূর্যাস্তর পর সাধারণত ওদিকটায় যায় না। আমরা যখন পৌঁছলাম তখন বিকেলের আলো শেষ হয়ে আসছে। মন্দিরটা প্রথমে দেখেই একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হচ্ছিল যেন জায়গাটা আমাদের দিকে তাকিয়ে আছে। পুরোহিতের নাম কেশব মহান্তি। শুকনো মুখ, সাদা দাড়ি, চোখ দুটো গভীর। আমাদের দেখে সে প্রথমে মুখ ঘুরিয়ে নিল। মাধুরী এগিয়ে এসে বলল, আমরা ইতিহাস নিয়ে পড়ছি, এই মন্দির সম্পর্কে জানতে চাই।
কেশব কিছু বলল না। তখন অভিলাষ ব্যাগ থেকে কালো কাপড়ে মোড়া মূর্তিটা বের করল। মাধুরী কাপড়টা সরাতেই মূর্তির কালো পাথর ঝলকে উঠল। পুরোহিতের হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, এটা বাইরে থেকে আসেনি, এটা ফিরে এসেছে। রাত নামতেই কেশব আমাদের মন্দিরের পিছনে নিয়ে গেল। ভাঙা নাটমণ্ডপ, দেওয়ালে শ্যাওলা, কিন্তু টর্চের আলো পড়তেই দেখা গেল খোদাই করা ছড়া। নীল গর্জনে যখন চাঁদ ডোবে, ভৈরব জাগে রক্তের লোভে, 5 স্তম্ভ গুণে দক্ষিণ ফের, নবম নিঃশ্বাসে খুলবে ফের। ঈশান উত্তেজিত হয়ে উঠল। নীল গর্জন মানে সমুদ্র। এখানে অমাবস্যার জোয়ারে অনেক দূর অব্দি সমুদ্রের গর্জন শোনা যায়। অভিলাষ স্তম্ভগুলো গুনল। আচ্ছা দাঁড়াও, এটা হলো 1, 2, 3, 4 আর এটা 5। মাধুরী বলল, নবম নিঃশ্বাস মানে রাতের নবম প্রহর? আমি বললাম, মানে এখনো অপেক্ষা করতে হবে। রাত বাড়ল, জঙ্গলের শব্দ আরো ঘন হলো। দূরে সমুদ্র গর্জন শোনা যাচ্ছে। অবশেষে সময় এলো। আমরা 5টা স্তম্ভ পেরোলাম। মাধুরী হঠাৎ থামল। টর্চটা এখানে ফেলুন। পাথরের উপর একটা খুলি চিহ্ন, ঠিক ম্যাপের মতো। অভিলাষ মূর্তিটা চিহ্নের উপর রাখতেই ঘুম ঘুম শব্দ। মাটি কেঁপে উঠল। ধীরে ধীরে খুলে গেল একটা গোপন সিঁড়ি। আমরা নিচে নামলাম। ঠান্ডা বাতাস, দেওয়ালে পুরনো তাম্রলিপ্ত। ঈশান আলো ফেলে পড়তে লাগলো। এখানে লেখা আছে, আলীবর্দী খাঁর আদেশে বর্গীদের হাত থেকে রক্ষা করার জন্য এই কর আর অস্ত্র লুকোনো হয়েছিল। শেষ ঘরে একটা পাথরের বেদি, তার উপর সিন্দুক। অভিলাষ ধীরে ধীরে ঢাকনা তুলল। ভেতরে মুদ্রা, রত্ন আর একটা দলিল। আমি দলিলটা খুলে পড়তে লাগলাম। এটা তো গুপ্তধন নয়, এটা একটা চুক্তি। ঈশান অবাক। আমি বললাম, বাংলার নবাব আর উড়িষ্যার মন্দিরগুলোর মধ্যে প্রতিজ্ঞা। এ সম্পদ কখনো ব্যক্তিগত হবে না। যুদ্ধের সময় শুধু জনতার সুরক্ষার জন্য ব্যবহার হবে। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, তোমরা ভুল ভেবেছ। আমরা ঘুরে দাঁড়ালাম। কেশব মোহান্তি, কিন্তু তার হাতে ছুরি, চোখে উন্মাদের আলো। আমরা বহু বছর ধরে অপেক্ষা করেছি। অভিলাষ শান্তভাবে বলল, আমরা মানে? কেশব হাসল। আমরা বর্গীদের উত্তরসূরি। মাধুরী আমার কানে ফিসফিস করে বলল, ওর গলায় যে চিহ্নটা দেখছেন, ওটা বর্গী গোত্রের। আর ঠিক তখনই মন্দির কেঁপে উঠল। বেদির পাথর ফেটে বেরোলো আর একটা ফলক, খোদাই করা, যে লোভে নামে সে ফেরে না, ভৈরব রাখে রক্ত হিসে। তারপর ধস, মাটি ভেঙে পড়ল। কেশব চিৎকার করতে করতে অন্ধকারে তলিয়ে গেল। আমরা কোনো মতে দৌড়ে বেরোলাম। পিছনে পুরো গুহাটা চাপা পড়ে গেল, ধন, দলিল সব। ভোরের আলো ফুটেছে, জঙ্গলের উপর কুয়াশা। অভিলাষ বলল, অরণ্য, এই গুপ্তধন পাওয়ার জন্য ছিল না, তাহলে? এটা ছিল পাহারা দেওয়ার জন্য।
ঈশান তখন দলিলের একটা ছেঁড়া অংশ বের করল। সব চাপা পড়েনি। আমি টুকরোটা হাতে নিলাম। তাতে একটা মানচিত্র, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, নাম লেখা সন্দ্বীপ। মাধুরী আকাশের দিকে তাকালো, তার চোখে অদ্ভুত আলো। ভৈরব একা নয়, আমি বললাম, মানে? তার বোন আছে মন্দিরে সেখানে। অভিলাষ ধীরে ধীরে বলল, আর যদি এটা দ্বিতীয় কক্ষ হয় তাহলে প্রথমটা কোথায়? ঈশান ফিস ফিস করে বলল, হয়তো সমুদ্রের নিচে। আমরা কেউ কথা বললাম না। দূরে তখন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর আমার মনে হচ্ছিল এ গল্প শেষ হয়নি। ইতিহাস কখনো মরে না, সে শুধু অপেক্ষা করে পরবর্তী দরজা খোলার জন্য, আর হয়তো পরবর্তী রক্তের হিসেব মেলানোর জন্য।